প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বিজ্ঞান একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায় বা রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর এই অধ্যায়ে যে টপিকস গুলো আলোচনা করা আছে আমি সেগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, কণার গতিতত্ত্ব, ব্যাপন, নিঃসরণ, বক্ররেখা এবং ঊর্ধ্বপাতন, এই সবগুলো টপিকস ইম্পর্টেন্ট। তবে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে বক্ররেখা এবং তারপর হচ্ছে ব্যাপন। সাধারণত বোর্ডে এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে এই দুইটা টপিকস থেকে জেনারেলি কোশ্চেন বেশি আসে। এছাড়াও তোমরা কণার গতিতত্ত্ব থেকে কখনো কখনো বোর্ডে কোশ্চেন পেয়ে থাকতে পারো। কণার গতিতত্ত্ব এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে কণার গতিতত্ত্ব তোমাকে অবশ্যই জানতে হবে। আমরা আজকে প্রথমেই কণার গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। আচ্ছা, কণার গতিতত্ত্ব বলতে আমরা আসলে কি বুঝি? দেখো, কণা মানে হচ্ছে কঠিন পদার্থের যে কণাগুলো, তরল পদার্থের যে কণাগুলো অথবা গ্যাসীয় পদার্থের যে কণাগুলো, এই কণাগুলোর কথা এখানে বোঝানো হয়েছে। আর গতি মানে হচ্ছে চলন। তোমরা জানো যে গতি মানে হচ্ছে যে সে কত দ্রুত চলতে পারে অথবা কত ধীরে ধীরে চলাফেরা করে, এটা কি বোঝানো হচ্ছে। তো গতির যে তথ্যগুলো আমরা এখানে আলোচনা করব সেটাকেই এখানে হেডলাইনে কণার গতিতত্ত্ব হিসেবে বোঝানো হয়েছে। দেখো, আমরা জানি পদার্থের তিনটি অবস্থা: কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা। তোমরা এটাও জানো যে কঠিন অবস্থায় কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে, তরল অবস্থায় কণাগুলো একটু দূরে অবস্থান করে এবং গ্যাসীয় অবস্থায় কণাগুলো আরো বেশি দূরে অবস্থান করে। আমরা যদি তোমাদেরকে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের কণাগুলো একটু এঁকে দেখাতে চাই, তাহলে আমি তোমাদেরকে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের কণাগুলো একটু এঁকে দেখাচ্ছি। দেখো, আমরা জানি কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে, তাহলে এটা হচ্ছে কঠিন পদার্থের কণা। দেন তরল পদার্থের কণাগুলো একটু দূরে অবস্থান করে, কঠিন থেকে একটু দূরে অবস্থান করে, এবং গ্যাসীয় পদার্থের কণাগুলো আরো বেশি দূরে অবস্থান করে। শিক্ষার্থীরা, আজকে আমরা এই টপিকসটা নিয়ে আলোচনা করব যে কঠিনের কণাগুলো কত দ্রুত চলাচল করতে পারে, তরলের কণাগুলোই বা কিভাবে চলে, আর গ্যাসীয় পদার্থের কণাগুলো কিভাবে চলাচল করে। তো এটা জানার জন্য তোমাকে আগে দুইটা টপিকস আগে জানতে হবে। দেখো, দুইটা বিষয় আগে জানতে হবে। সেটা হচ্ছে আন্ত আণবিক আন্তঃআণবিক দূরত্ব এবং সেকেন্ড বিষয়টা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ। এই দুটো বিষয় যদি তোমরা জানো, তাহলে হয়তো আমরা বলতে পারবো যে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের কণাগুলোর মধ্যে
কোনটার গতি বেশি, কোনটার গতি কম। দেখো কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থায় আছে। এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করতেছে। বুঝতে পারতেছো তাদের মধ্যে আকর্ষণটা বেশি, তাদের মধ্যে আকর্ষণটা বেশি। তাহলে আমি যদি তোমাদেরকে বলি কোন পদার্থের আন্ত আণবিক আকর্ষণ সবচেয়ে বেশি, কোন পদার্থের আন্ত আণবিক আকর্ষণ সবচেয়ে বেশি, এই যে কঠিনের আন্ত আণবিক আকর্ষণ বেশি। আর কোন পদার্থের আন্ত আণবিক আকর্ষণ সবচেয়ে কম, গ্যাসীয় পদার্থের আন্ত আণবিক আকর্ষণ সবচেয়ে কম। আর তরলের আন্ত আণবিক আকর্ষণ, আন্ত আণবিক বলতে এটা বোঝাচ্ছে দুইটা অণুর মধ্যকার আকর্ষণ। হ্যাঁ, আন্ত আণবিক, দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ সেটাকে আমরা আন্ত আণবিক আকর্ষণ বলি। আর দুইটা অণুর মধ্যে যে দূরত্ব সেটাকে আমরা বলি আন্ত আণবিক দূরত্ব। তোমরা দেখতে পাচ্ছ কঠিন পদার্থের আন্ত আণবিক দূরত্ব খুবই কম, তরল পদার্থের আন্ত আণবিক দূরত্ব কঠিনের থেকে একটু বেশি, আর গ্যাসীয় পদার্থের দূরত্বটা অনেক বেশি। এবার যদি আমরা তোমাদেরকে টপিকসটা বোঝাই তাহলে হয়তো তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারবে, আমি আশা করি। এখন দেখো তো কঠিন পদার্থের গতিটা আমরা কিভাবে বলবো। কঠিন পদার্থের গতিটা আমরা এভাবে বলবো যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে, তোমরা জানো। কঠিন পদার্থের অবশ্যই আকার এবং আয়তন আছে। শক্তিশালী আকর্ষণ বলের কারণে, এখানে আকর্ষণ বলতে আমরা আসলে কোনটা বোঝাচ্ছি, আন্ত আণবিক আকর্ষণটাকে বোঝাচ্ছি। এদের কিন্তু আকর্ষণটা অনেক শক্তিশালী, তাই না? আন্ত আণবিক আকর্ষণটা কি অনেক শক্তিশালী কঠিন পদার্থের। আমরা কিন্তু এখন কঠিন পদার্থের গতিতত্ত্বটা ব্যাখ্যা করতেছি। দেখো তো কঠিন পদার্থের আন্ত আণবিক আকর্ষণটা অনেক বেশি, যে কারণে এখানে এই লাইনটা দেখো, শক্তিশালী আকর্ষণ বলের কারণে কণাসমূহ খুব কাছাকাছি অবস্থান করে। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে খুব কাছাকাছি কেন অবস্থান করে, তারা শক্তিশালী আকর্ষণ বলের কারণে অবস্থান করে। এর পরের লাইনটা দেখো, কঠিন অবস্থায় আন্ত আণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি। আমরা জানি যে গ্যাসীয় কিংবা তরল এগুলোর চেয়ে কঠিনের আন্ত আণবিক আকর্ষণটা কিন্তু অনেক বেশি, বাট আন্ত আণবিক দূরত্বটা কিন্তু সবচেয়ে কম। তাই কণাসমূহ নির্দিষ্ট জায়গায় বসে কাঁপতে থাকে। এখানে কাঁপতে থাকে বলতে বোঝাচ্ছে যে কণাসমূহ চলাচল করতে পারে না। কঠিন অবস্থায় কণাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে পারে না, কারণ কি এদের আকর্ষণটা অনেক বেশি থাকে, এরা দূরত্বটা কম থাকে, যে কারণে একটা কণা আরেকটা কণা থেকে ছুটে অন্য জায়গায় যেতে পারে না, তবে তারা যাওয়ার জন্য চেষ্টা করে। এই জন্য বলছে যে কঠিন অবস্থায় কণাসমূহ নির্দিষ্ট জায়গায় বসে কাঁপতে থাকে। এবারে আমরা যদি তরলের গতিতত্ত্বটা ব্যাখ্যা করি, তরলের গতিতত্ত্ব হচ্ছে, দেখো তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই তবে আয়তন আছে। তোমরা এই লাইনটা অবশ্যই ভালোভাবে জানো। তরল পদার্থের আকার কেন নেই? তরল পদার্থকে আমরা যদি যে কোনো একটা পাত্রে রাখি, মনে করো আমি গ্লাসে রাখলাম, তাহলে তরলের আকার কিন্তু গ্লাসের মতো হয়ে যাবে। আবার তরলকে তুমি যদি একটা বালতির মধ্যে রাখো তাহলে কিন্তু তরল ওই বালতির মতো করেই থাকবে। তার মানে কি, এটার আকার নেই, তবে তরলের আয়তন আছে, এটাকে আমরা আয়তন মাপতে পারবো। তো এই লাইনটার সাথে সম্পৃক্ততা রেখে দেখো কঠিনের প্রথম লাইন যেভাবে ছিল আমরা তরলটাও ওভাবেই সাজাবো। তাহলে কঠিনের আকার আছে, আয়তন আছে, কিন্তু তরলের আকার নেই তবে আয়তন আছে। কণাসমূহ কঠিন থেকে একটু দূরে অবস্থান করে। কণাসমূহ কঠিনে যেভাবে খুব কাছাকাছি অবস্থান করে, তরলে অত কাছাকাছি অবস্থান করে না। তরল কণাগুলো কঠিন থেকে একটু দূরে অবস্থান করে, এটা তোমরা জানো। তাহলে আমরা কি বলতে পারি, তরল অবস্থায় আন্ত আণবিক আকর্ষণ কেমন? কঠিনের থেকে কিছুটা কম। আন্ত আণবিক আকর্ষণ কেমন? লাইনটা অবশ্যই ইম্পর্টেন্ট। আন্ত আণবিক আকর্ষণটা কেমন? কঠিন থেকে একটু কম। কারণ আকর্ষণ যদি অনেক বেশি হইতো তাহলে কিন্তু কণাগুলো খুব কাছে থাকতো। যেহেতু আকর্ষণ একটু কম, তাহলে ওরা একটু দূরে থাকবে। হ্যাঁ, আন্ত আণবিক দূরত্ব দেখো কঠিনের থেকে একটু বেশি হবে।
কিন্তু গ্যাসীয় পদার্থের থেকে কিন্তু দূরত্বটা কম হবে। দেখো লাইনটা অনেক ইম্পর্টেন্ট। আন্ত আণবিক দূরত্ব কেমন হবে, তরলের আন্ত আণবিক দূরত্ব কেমন হবে, কঠিন থেকে একটু বেশি হবে, দূরত্বটা একটু বেশি। আমরা চিত্রে একটু আগে দেখছিলাম যে কণাগুলোর দূরত্ব একটু বেশি, কিন্তু দূরত্বটা আবার গ্যাসীয়র মতো অত বেশি না। তার মানে কি গ্যাসীয়র চেয়ে তরলের কণাগুলোর দূরত্ব কিছুটা কম। তাই কণাসমূহ মোটামুটি ছোটাছুটি করতে পারে। তাহলে দেখো কঠিনের কণাগুলো যেমন জায়গায় বসে কাঁপতে থাকে, এটা হচ্ছে কঠিনের গতিতত্ত্ব। হ্যাঁ, গতিতত্ত্ব কিন্তু মেইন লাইন এটা, আমাদের সবশেষে এই লাইনটা বলতেই হবে যে কঠিন পদার্থ নির্দিষ্ট জায়গায় বসে কাঁপতে থাকে, তরল পদার্থ একটু দূরত্ব বেশি হওয়ার কারণে মোটামুটি তারা ছোটাছুটি করতে পারে। আর গ্যাসীয় পদার্থ তাহলে কি হবে তোমরা নিজেরাই বুঝতে পারতেছো, কণাগুলো যেহেতু অনেক দূরে থাকবে, আকর্ষণ খুব কম, তাহলে তারা কি করবে, অনেক বেশি ছোটাছুটি করতে পারবে। আমরা আগেই বুঝতে পারতেছি হয়তো। তো গ্যাসীয় পদার্থের কণাগুলো দেখো, গ্যাসীয় পদার্থের কণাগুলোর নির্দিষ্ট আকার কিংবা আয়তন কিছুই নেই। এটার প্রথম লাইন যা ছিল, কঠিনের প্রথম লাইন যা ছিল, তরলের প্রথম লাইন ঠিক ওইভাবে সাজাবো, গ্যাসীয় প্রথম লাইনও আমরা ওইভাবে সাজাবো। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন কিছুই নেই। তাহলে কি আছে ওদের, দেখো কণাগুলো কঠিন কিংবা তরল থেকে অনেক দূরে অবস্থান করে, কণাগুলো কঠিন কিংবা তরল থেকে অনেক দূরে অবস্থান করে। আমি আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো, কণাগুলোর দূরত্ব অনেক বেশি থাকে। তাহলে আন্তঃআণবিক আকর্ষণ কেমন, সবচেয়ে কম। দেখো গ্যাসীয় অবস্থায় আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে কম, কিন্তু আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি। তাই কণাসমূহ খুব ছোটাছুটি করতে পারে, খুব বেশি ছোটাছুটি করতে পারে। ওকে, এই ছিল কণার গতিতত্ত্ব, কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের কণার গতিতত্ত্ব। এইখান থেকে কি ধরনের কোশ্চেন আসে আমি তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। এখান থেকে শিক্ষার্থীরা, এখান থেকে তোমাদের যে ধরনের কোশ্চেন গুলো হতে পারে তার আমি দুই একটা কোশ্চেন নিয়ে একটু আলোচনা করব। দেখো এখানে এমন হতে পারে যে ধরো আমি তোমাদেরকে একটা উদ্দীপক দিলাম, সরি ধরো উদ্দীপকটা এমন ছিল যে এখানে একটা লেখচিত্র আঁকা ছিল, এই লেখচিত্রের এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি, ডি, ই এবং এই অংশটা ছিল এফ। লেখা ছিল এ বি ইকুয়াল বরফ,
এবি ইকুয়াল বরফ, সিডি ইকুয়াল পানি এবং ইএফ ইকুয়াল বাষ্প। এখন তোমাকে এখান থেকে একটা প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে ধরো ঘয়ের কোশ্চেন করতে পারে। কোশ্চেনটা হতে পারে এরকম, উদ্দীপকের এ বি সিডি ইএফ অংশের আন্ত আণবিক শক্তির তুলনা করো। আন্ত আণবিক শক্তির তুলনা করো, এটা একটা কোশ্চেন হতে পারে। অথবা আচ্ছা আমি এটা একটু বলি, দেখো এই ধরনের কোশ্চেন যদি আসে তাহলে তোমরা উদ্দীপকের এ বি সিডি ইএফ অংশের আন্তঃআণবিক শক্তির তুলনা করো। এই কোশ্চেনটা আসলে তুমি এবি মানে এখানে কঠিন বোঝাচ্ছে, সিডি মানে এখানে পানি বা তরল বোঝাচ্ছে এবং ইএফ মানে বাষ্প বোঝাচ্ছে। সুতরাং এই তিনটার আন্তঃআণবিক শক্তির তুলনা যদি করতে হয় তাহলে তোমার কিন্তু এই অ্যান্সারটাই লিখতে হবে। দেখো কঠিন পদার্থের আকার আছে, আয়তন নেই, জাস্ট হুবহু এইগুলোই কিন্তু তুমি লিখবা যে শক্তিশালী আকর্ষণ বল আছে, হ্যাঁ, কঠিন পদার্থের আকর্ষণটা অনেক বেশি, তরল পদার্থের আকর্ষণটা অনেক কম, গ্যাসীয় পদার্থের আকর্ষণটা আরো কম। এই কথাগুলোই এখানে বলে দিবা। কণাসমূহ নির্দিষ্ট জায়গায় বসে কাঁপতে থাকে, তরলের কণাগুলো মোটামুটি ছোটাছুটি করতে পারে, গ্যাসীয় পদার্থের কণাগুলো খুব বেশি ছোটাছুটি করতে পারে। তার মানে এই জিনিসগুলো যদি তোমরা বলে দাও তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে গেল। এছাড়াও তোমাদের এখান থেকে আরো একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ধরো এখানে উদ্দীপকে এরকম বলা ছিল যে এই পাত্রে সোডিয়াম ক্লোরাইড নেওয়া হলো, হ্যাঁ, লবণ নেওয়া হলো। তো সোডিয়াম ক্লোরাইড লবণ নিয়ে তোমরা জানো যে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 815। তার মানে সোডিয়াম ক্লোরাইড লবণকে তুমি যদি 815 তাপ দাও, সোডিয়াম ক্লোরাইড লবণটা কিন্তু গলে যাবে, তাই না? সোডিয়াম ক্লোরাইড লবণকে তুমি যদি 815 তাপ দাও তাহলে সোডিয়াম ক্লোরাইড লবণটা গলে যাবে। কিন্তু এখানে বলা ছিল যে 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সোডিয়াম ক্লোরাইড নেওয়া হলো। বুঝতেই পারতেছো, তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড কিন্তু গলনাঙ্ক হচ্ছে 815 আর স্ফুটনাঙ্ক হচ্ছে 1400। তাহলে আমরা এখানে 1600 ডিগ্রি দেখতে পাচ্ছি যেহেতু, তাহলে এটা বাষ্পীভূত অবস্থায় আছে, এটা কিন্তু এখন বাষ্পীভূত অবস্থায় আছে। এখন পরবর্তীতে বলা হলো যে এটাকে ঠান্ডা করে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার লবণে পরিণত করা হলো। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সোডিয়াম ক্লোরাইড লবণে পরিণত করা হলো। তো যেহেতু তোমরা জানো যে সোডিয়াম ক্লোরাইড 800-র নিচে যদি থাকে, 815-র নিচে যদি থাকে তাহলে এটা কঠিন অবস্থায় থাকবে, আর 800 থেকে 1400 পর্যন্ত এটা তরল অবস্থায় থাকবে এবং 1400-র পর কিন্তু এটা এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 1400 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1400-র পরে এটা বাষ্পীভূত অবস্থায় থাকবে। তাহলে প্রথম পাত্রে এটা কি গ্যাসীয় অবস্থায় ছিল, আর
দ্বিতীয় পাত্রে এটা কিন্তু কঠিন অবস্থায় ছিল, এখানে বলা ছিল যে শীতলীকরণ করা হয়েছিল। হ্যাঁ, শীতলীকরণ। তো 1600 ডিগ্রি সেলসিয়াসকে আমরা যদি শীতলীকরণ করি তাহলে এটা 200 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসা হচ্ছে। এখন তোমরা অনুমান করো যে প্রথমটা কোন অবস্থায়, তরল নাকি কঠিন না গ্যাসীয়, এবং দ্বিতীয়টা কোন অবস্থায়। এবার এটার প্রশ্নটা দেখো, এটার প্রশ্ন ছিল এরকম, উদ্দীপকের কোন অবস্থায় আন্তঃআণবিক আকর্ষণ, কোন অবস্থায় আকর্ষণ সবচেয়ে কম, কোন অবস্থায় আকর্ষণ সবচেয়ে কম, এবং কোন অবস্থায় আকর্ষণ বেশি। ব্যাখ্যা করো। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে প্রথমে তুমি লিখবা কঠিন অবস্থায় কোনটা কঠিন কোনটা গ্যাসীয়, এটা তুমি আগে লিখবা। এটার অ্যান্সারটা এভাবে দিবা যে এটা প্রথম পাত্রটা গ্যাসীয়, কারণ এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 1400, এটা আছে কততে, 1600তে, তাহলে এটা কি গ্যাসীয়। আর দ্বিতীয় পাত্রে এটাকে শীতলীকরণ করে 200তে নামানো হয়েছে, তার মানে দ্বিতীয় পাত্রটা কঠিন অবস্থায় আছে। সুতরাং আকর্ষণ বল সবচেয়ে কম হচ্ছে প্রথম পাত্রে গ্যাসীয় অবস্থায় যখন ছিল, আর দ্বিতীয় পাত্রে যখন কঠিন তখন এটার আকর্ষণ বল বেশি। এবার তুমি কঠিন আর এই গ্যাসীয় এই দুইটার ব্যাখ্যাটা লিখে দিবা। তরলটা না হয় আমরা বাদ দিলাম, এখানে তরলের ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, এটা দিলে তোমার এই 3 মার্কসের প্রশ্নটা হয়ে গেল। আমি আশা করি এই গতিতত্ত্ব থেকে যে প্রশ্নটা আসবে তোমাদের সেটা তোমরা পারবা, এবং গতিতত্ত্ব যদি আসে তাহলে তো পারবাই, এছাড়া যে প্রশ্নগুলো এই ধরনের আসবে সেটাও আমি আশা করি তোমরা পারবা।